হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 7 এর প্রশ্নবিচিত্র 2024 এর পরিবেশ বিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার 3 আলোচনা করছি। এটা সেকেন্ড সাবজেক্টিভ ইভ্যালুয়েশন। স্কুলের নাম বেলদা গঙ্গাধর একাডেমি। প্রথমে ফিজিক্যাল সায়েন্স পার্টটা আলোচনা করব। একের দাগ, এক কথায় উত্তর দাও। একের কোশ্চেন, উপচ্ছায়া গঠিত হয় বিন্দু আলোকোৎসের ক্ষেত্রে, বিস্তৃত আলোকোৎসের ক্ষেত্রে, রৈখিক আলোকোৎসের ক্ষেত্রে। তিনটের মধ্যে কোনটা হবে? উত্তর হবে বিয়েরটা, বিস্তৃত আলোকোৎসের ক্ষেত্রে। দুয়ের কোশ্চেন, সূর্য যখন মাথার উপরে থাকে তখন কোনো বস্তুর ছায়া কি হবে? ছোট হবে, অর্থাৎ বিয়ের উত্তরটা। তিনের কোশ্চেন, শূন্যস্থান পূরণ করতে বলেছে। প্রতিফলিত রশ্মিগুচ্ছের প্রকৃতি কেমন হবে তা নির্ভর করে আয়নার ড্যাশের উপর, আয়নার আপতিত রশ্মির উপর। তাহলে এই জায়গাটা তোমরা আপতিত রশ্মি লিখবে, আপতিত রশ্মির উপর বা আপাতনের উপর নির্ভর করতে পারে। তাহলে এই জায়গাটা আমি আপতিত রশ্মি লিখলাম। এরপর চারের কোশ্চেন, শূন্যস্থান পূরণ করতে বলেছে। চুম্বকের মাঝ বরাবর অঞ্চলকে ড্যাশ অঞ্চল বলা হয়। উত্তর হবে উদাসীন। তাহলে এই জায়গাটা তোমরা উদাসীন কথাটা লিখছো, যেটাকে আমরা উদাসীন অঞ্চল বলি। এরপর নাইক্রোম তার কি কি দিয়ে তৈরি? নাইক্রোম তার লিখবে নিকেল, ক্রোমিয়াম আর লোহা দিয়ে তৈরি। কখন অস্বচ্ছ বস্তুর ছায়ার দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের সমান হবে? তাহলে কখন অস্বচ্ছ বস্তুর ছায়ার দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের সমান হবে? সমতল দর্পণে গঠিত বস্তুর ক্ষেত্রে। তাহলে এখানে সমতল দর্পণে গঠিত বস্তুতে ছায়ার দৈর্ঘ্য সমান হয়। তাহলে এখানে সমতল দর্পণে গঠিত ছায়া লিখতে পারো বা গঠিত প্রতিবিম্ব। এরপর দেখো, একক মেরুযুক্ত চুম্বক হওয়া কি সম্ভব? একক মেরুযুক্ত চুম্বক হওয়া সম্ভব নয়, এটা মিথ্যা হবে। এরপর দেখো, দুয়ের দাগের ইলেকট্রিক ইস্ত্রির কার্যনীতি ব্যাখ্যা করতে বলেছে। দেখো, এটা তোমরা বইয়ের 60 পাতায় পেয়ে যাচ্ছ। প্রথমত, ইলেকট্রিক ইস্ত্রির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে নাইক্রোম তার গরম হয়ে ওঠে। এখানে তোমরা নাইক্রোম তার যে ইলেকট্রিক ইস্ত্রিতে ব্যবহার করা হয় সেটা একটু খেয়াল রাখবে। তারপর কোশ্চেন দেখো, চৌম্বক বলরেখার ধর্মগুলি লিখতে বলেছে। দেখে নাও, চৌম্বক বলরেখাগুলি হচ্ছে বদ্ধবর্তনী। এগুলি চুম্বকের বাইরে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে গমন করে। এরপর দেখো, অপ্রভ বস্তু কি কখনো সপ্রভ বস্তুর মতো আচরণ করে ব্যাখ্যা করতে বলেছে। দেখো, হ্যাঁ পারে। যখন কোনো সপ্রভ বস্তু থেকে আলো অপ্রভ বস্তুতে পড়ে এবং তারপর সেখান থেকে বেরিয়ে আসে, তখন ওই অপ্রভ বস্তু আলোক উৎস হিসেবে কাজ করে। যেমন স্টিলের থালা একটি অপ্রভ বস্তু, কিন্তু তাতে সূর্যের আলো পড়ে সেই আলো ঠিকরে যখন দেওয়ালে পড়ে তখন স্টিলের থালাটি আলোর উৎসের মতো কাজ করে। এরপর দেখো, খালি বালতি দেখার পর জল ভরা বালতি দেখলে কম গভীর মনে হয় কেন? এটা তোমরা বইয়ের 34 পাতায় দেখে নাও। আসলে প্রতিসরণের জন্য এই ঘটনাটা ঘটেছে। বালতির তলদেশ থেকে আসা আলোক রশ্মিগুচ্ছ যখনই জল অর্থাৎ ঘনতর মাধ্যম পেরিয়ে বায়ুতে অর্থাৎ লঘুতর মাধ্যমে প্রবেশ করে, সেই সময় মাধ্যমদের বিভেদ তল থেকে আলোক রশ্মিগুচ্ছ অবিলম্ব থেকে দূরে সরে যায়। ফলে বেঁকে যাওয়া প্রতিষ্ঠিত রশ্মিগুচ্ছ যখন তোমার চোখে এসে পড়ে তখন তুমি ওই তলের প্রতিবিম্বকে দেখো, যা প্রকৃত তলদেশের কিছুটা ওপরে অবস্থান করছে বলে মনে হয়। তাই তোমার মনে হয়েছে তলটা উপরে উঠে এসেছে। এরপর দেখো, লাইফ সায়েন্স পার্টটা একেরটা সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে। একের কোশ্চেন, রাইজোবিয়াম অণুজীব বাস করে কোন গাছের মূলে? উত্তর হবে কোনটা? মটর গাছের মূলে। এরপর দেখো, দুয়েরটা ফুলের যে অংশটি ফলে পরিণত হয় সেটি হলো ডিম্বাশয়। খেয়াল রাখবে, ডিম্বাশয়টা ফলে আর ডিম্বকটা বীজে পরিণত হয়। এরপর দেখো, অঙ্কুরোদ্গমের জন্য আবশ্যক অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন। উত্তর হবে অক্সিজেন। গাঢ় নুন জল লোহিত রক্তকণিকার সাপেক্ষে হাইপারটনিক, অর্থাৎ এরটা। এরপর দেখো, সমানুপাত নির্ণয় করতে বলেছে। পরাগধানী, পরাগরেণু। গর্ভাশয় কি হবে? গর্ভাশয়ের মধ্যে ডিম্বকটা থাকে, তাই এটা ডিম্বক লিখব। এরপর দেখো, কাণ্ড পাতা যে কোণ উৎপন্ন করে তাকে কি বলে? কক্ষ বা অ্যাক্সিল বলে। তাহলে আমি এখানে কক্ষটা লিখলাম। সেপটিক ট্যাঙ্ক থেকে নির্গত বিষাক্ত গ্যাসের নাম হচ্ছে হাইড্রোজেন সালফাইড, যেটাকে আমরা H2S বলি। বিমানন শব্দটি খুঁজে বের করতে বলেছে। বীজপত্র, বীজত্বক, ফলত্বক, ভ্রূণাক্ষ। দেখো, বীজপত্র, বীজত্বক আর ভ্রূণাক্ষ সবকটাই হচ্ছে বীজের অংশ, এটা হচ্ছে ফলাত্মক মানে ফলের অংশ। এরপর দেখো, 3 দাগ, একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশ অঙ্কন করে চিহ্নিত করতে বলেছে। এটা তোমাদের বইতেই আছে, চলো দেখে নেব। দেখো, তোমরা বইয়ের 197 পেজটা দেখে নেবে, একটু ভালো করে সুন্দর করে ছবিটা আঁকা আছে। এরপর দেখো, অভিস্রবণ কি? জীবজগতে অভিস্রবণের গুরুত্ব লেখো।
দেখো, অর্ধবেদ্য পর্দার মাধ্যমে কম গাঢ়তের দ্রবণ থেকে বেশি গাঢ়তের দ্রবণে দ্রাবকের অণুদের ছড়িয়ে পড়ার ঘটনাই হলো অভিস্রবণ, যাকে আমরা ইংরেজিতে অসমোসিস বলি। এর গুরুত্বটা দেখে নেব। দেখো, অভিস্রবণের গুরুত্ব এই পয়েন্টটা দিয়েছে, গাছের মূলরমের মাধ্যমে মাটি থেকে জল শোষণ অভিস্রবণের সবচেয়ে বড় উদাহরণ। শোষিত জল জাইলেম নলগুলি দিয়ে কাণ্ড হয়ে পাতায় পৌঁছায়। এছাড়াও ব্যাকটেরিয়া কোষের কোষপ্রাচীর সঠিকভাবে তৈরি না হলে কোষের ভিতর ও বাইরের অভিস্রবণ চাপের পার্থক্যে কোষ ফেটে যায়। চিকিৎসা বিজ্ঞানে এর গুরুত্ব অপরিসীম। ব্যাকটেরিয়াগুলিতে নানা রোগের চিকিৎসায় পেনিসিলিন, সেফালোস্পোরিন, অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হয়। এই জাতীয় ওষুধের অণুরা ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরে তৈরিতে বাধা দেয়। এর ফলে ব্যাকটেরিয়া কোষপ্রাচীর সঠিকভাবে তৈরি হতে পারে না। তখন ভিতরের অভিস্রবণ চাপে কোষপ্রাচীর ফেটে কোষ মারা যায়। তোমরা এটা একটা পয়েন্ট করবে, আর এখান থেকে এইটুকুটা একটা পয়েন্ট করবে, বা চিকিৎসা বিজ্ঞানে এইখান থেকে এটা একটা পয়েন্ট করবে। আরেকটা দিয়েছে, সমুদ্রের জলের একটি অস্থিযুক্ত মাছকে পুকুরের জলে রাখলে কি পরিবর্তন ঘটবে, এইরূপ পরিবর্তনের কারণ উল্লেখ করতে বলেছে। দেখো, সামুদ্রিক মাছের দেহতলের ঘনত্ব পুকুরের জলের তুলনায় বেশি হয়, ফলে অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় সামুদ্রিক মাছের দেহে জল প্রবেশ করবে এবং মাছের দেহ ফুলে উঠবে। অবশেষে মাছটি মারা যাবে। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো, টাটা।